যখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আলোচনা হবে, একটা সংক্ষিপ্ত ওভারভিউ। যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলো একটা মেথড অফ সিলেক্টিং স্যাম্পলের, যেখানে প্রবাবিলিটি অফ প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সিলেক্টেড এটা জানা যায় না। যে এটা তখনই করা হয় যখন একটা র্যান্ডম স্যাম্পল ইমপ্র্যাকটিক্যাল অথবা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। কিছু কমন টাইপ অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে, এক হলো কনভেনিয়েন্স স্যাম্পলিং। এর ডেফিনেশনে বলা যায় যে এখানে সিলেক্টিং করা হয় ইন্ডিভিজুয়ালসদের যারা রেডিলি অ্যাভেলেবল অথবা সহজে যাদের অ্যাক্সেস করা যায় বা যে রিচ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় সার্ভেইং করা শিক্ষার্থীদের নিয়ার বাই ক্লাসরুমে। দ্বিতীয়ত হলো কোটা স্যাম্পলিং। এর ডেফিনেশনে বলা যায় যে এখানে ইন্ডিভিজুয়ালদের সিলেক্ট করা হয় তাদের বিশেষ ক্যারেক্টারিস্টিক্সের উপরে, যেমন বয়স, লিঙ্গ, রেস, বর্ণ, যতক্ষণ পর্যন্ত না একটা প্রিডিটারমাইন্ড কোটা ফিল্ড করা হয় প্রত্যেক ক্যাটাগরিতে। উদাহরণস্বরূপ বলা যায় যে ইন্টারভিউ করা হলো একটা সার্টেন নাম্বার অফ পুরুষ এবং নারীকে নির্দিষ্ট বয়স গ্রুপের মধ্যে। 3 পারপোসিভ স্যাম্পলিং। এর ডেফিনেশনে বলা যায় যে এখানে সিলেক্টিং করা হলো ইন্ডিভিজুয়ালদের ভিত্তি করে তাদের জ্ঞান অথবা অভিজ্ঞতা একটা বিশেষ টপিকের উপরে। উদাহরণস্বরূপ বলা যায় ইন্টারভিউইং ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যে একটা মার্কেট রিসার্চ গবেষণার জন্য। চতুর্থত সোনোবল স্যাম্পলিং। যে ডেফিনেশনে বলা যায় শুরু করা গেল যে একটা স্মল গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসের দিয়ে এবং পরে জিজ্ঞেস করা হলো যে রেফার করতে যে কারা আরও সুইটেবল হবে এই স্টাডির জন্য। উদাহরণস্বরূপ বলা যায় যে স্টাডিং করা হলো একটা রেয়ার ডিজিজ নিয়ে, শুরু করা হলো অল্প কিছু পেশেন্টসদের নিয়ে এবং তাদেরকে জিজ্ঞেস করলো রিকমেন্ড করতে অন্যদের যাদের এরকম একটা কন্ডিশন আছে। 5 ডেভিয়েন্ট কেস স্যাম্পলিং। এর ডেফিনেশনে বলা যায় যে সিলেক্টিং করা ইন্ডিভিজুয়ালসের যারা কিছুটা আনইউজুয়াল এবং ডেভিয়েন্ট কয়েকটা উপায়ে, যে অস্বাভাবিক বা বিচ্যুত ব্যক্তিদের নির্বাচন করা। অস্বাভাবিক বা বিচ্যুত ব্যক্তিদের নির্বাচন করা হলো একটি নমুনা পদ্ধতি, যেখানে অস্বাভাবিক বা বিচ্যুত মানদণ্ডের ভিত্তিতে ব্যক্তিদের নির্বাচন করা হয়। এই পদ্ধতি প্রায়শই বিরল বা অস্বাভাবিক ঘটনা বা অবস্থার গবেষণায় ব্যবহৃত হয়। উদাহরণ, একটি বিরল রোগ থেকে অসুস্থ ব্যক্তিদের গবেষণা করা, একটু অস্বাভাবিক আচরণ দেখানো ব্যক্তিদের গবেষণা করা। এর বিশ্লেষণে বলা যায় যে এই পদ্ধতিটি বিরল বা অস্বাভাবিক ঘটনা বা অবস্থার বিস্তারিত গবেষণার জন্য উপযুক্ত, তবে এই পদ্ধতিটি ব্যাপক সাধারণীকরণের জন্য ব্যবহার করা যায় না। এই পদ্ধতিটি ব্যবহার করার সময় নির্বাচিত ব্যক্তিদের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যত্ন নিতে হবে। বিশেষ নোটে বলা যায় যে অস্বাভাবিক বা বিচ্যুত ব্যক্তিদের নির্বাচন করা এক নির্দিষ্ট গবেষণা উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিটি ব্যবহার করার সময় গবেষককে অবশ্যই সীমাবদ্ধতা এবং প্রযোজ্যতা সম্পর্কে সচেতন হতে হবে। আবার আগের প্রসঙ্গে আসি। কখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করতে হবে? যখন র্যান্ডম স্যাম্পল ইমপ্র্যাকটিক্যাল অথবা অসম্ভব ব্যবহার হয়ে দাঁড়ায়, যখন এক্সপ্লোরিং করা হবে একটা নতুন গবেষণা এরিয়া অথবা টপিক, যখন পরিচালনা করা হবে এক্সপ্লোরেটরি স্টাডিজ অথবা কেস স্টাডিজ। লিমিটেশন এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের, এটা জেনারেলাইজ সাধারণীকরণ করা যায় না ফাইন্ডিংস যা পুরো পপুলেশনের মধ্যে পাওয়া যায় তার। এটা ইন্ট্রোডিউস করতে পারে পক্ষপাতদুষ্টতা স্টাডির ভেতরে। এটা খুব ডিফিকাল্ট যে অ্যাসেস করা যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি এর ফলাফলের। নোটে বলা যায় যে যেখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করা যায় গবেষণায়, এটা গুরুত্বপূর্ণ যে সচেতন হওয়া এর সীমাবদ্ধতা সম্পর্কে এবং এটাকে জুডিশিয়াসলি ইউজ করার ক্ষেত্রে। অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং হলো একটি নমুনা নির্বাচনের পদ্ধতি যেখানে প্রতিটি ব্যক্তি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অজানা। এর প্রায়শই ব্যবহৃত হয় যখন একটি র্যান্ডম স্যাম্পল অবাস্তব বা অসম্ভব হয়ে পড়ে। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের কিছু সাধারণ ধরন আছে। একটা সুবিধাজনক নমুনা, যে সংজ্ঞায় বলা যায় সহজে উপলব্ধ বা পৌঁছানো সহজ ব্যক্তিদের নির্বাচন করা। উদাহরণ, পাশের ক্লাসরুমের ছাত্রদের জরিপ করা। 2 কোটা স্যাম্পলিং। সংজ্ঞাটির এক নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন বয়স, লিঙ্গ, জাতি অনুসারে ব্যক্তিদের নির্বাচন করা যতক্ষণ না প্রতিটি বিভাগের জন্য একটি পূর্ব নির্ধারিত কোটা পূরণ হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে একটি নির্দিষ্ট বয়সের গোষ্ঠীর একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাক্ষাৎকার করা। 3 উদ্দেশ্যপূর্বক নমুনা ও সংজ্ঞা। এক নির্দিষ্ট বিষয়ের উপর তাদের জ্ঞান বা দক্ষতার ভিত্তিতে ব্যক্তিদের নির্বাচন করা। উদাহরণ, একটি বাজার গবেষণা অধ্যয়নের জন্য শিল্প বিশেষজ্ঞদের সাক্ষাৎকার করা। 4 সোনোবল স্যাম্পলিং।
যে সংখ্যা একটি ছোট গোষ্ঠী দিয়ে শুরু করা এবং তারপর তাদেরকে অন্যদের রেফার করতে বলা যারা অধ্যয়নের জন্য উপযুক্ত হতে পারে। উদাহরণ, একটি বিরল রোগের অধ্যয়ন করার জন্য কয়েকজন রোগী দিয়ে শুরু করা এবং তাদেরকে একই রোগে আক্রান্ত অন্যদের সুপারিশ করতে বলা। 5 বিচ্যুত কেস স্যাম্পলিং, সংখ্যা ব্যতিক্রমী বা বিচ্যুত ব্যক্তিদের নির্বাচন করা। উদাহরণ, গুরুতর অসুস্থতা থেকে সেরে ওঠা ব্যক্তিদের অধ্যয়ন করা। প্রবাবিলিটি স্যাম্পলিং কখন ব্যবহার করা হয়? যে যখন একটি র্যান্ডম স্যাম্পল অবাস্তব বা অসম্ভব, একটি নতুন গবেষণা ক্ষেত্র বা বিষয় অন্বেষণ করার সময়, অনুসন্ধানী অধ্যয়ন বা কেস স্টাডি পরিচালনা করার সময়। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের সীমাবদ্ধতা, সমগ্র জনগোষ্ঠীর কাছে ফলাফল সাধারণীকরণ করা যায় না, অধ্যয়নে পক্ষপাত আনতে পারে, ফলাফলের নির্ভরযোগ্যতা এবং বৈধতা মূল্যায়ন করা কঠিন। নোট: প্রবাবিলিটি স্যাম্পলিং প্রায়শই গবেষণায় ব্যবহৃত হয়, তবে এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং এটি সতর্কতার সাথে ব্যবহার করা গুরুত্বপূর্ণ।